जी अस्सलाम वालेकुम। जी तारिक भाई। अस्सलामु अलैकुम। আমি ডক্টর মালিক মুরাদ অন বিহাফ অফ অ্যাক্সিস মেডিকেল স্কুল। আমি গতদিন আপনাদের অর্থোপেডিক্সের ট্রমা অংশটা শুরু করছিলাম, আজকে সেটাই কন্টিনিউ করব। আশা করি আপনারা সবাই থাকবেন। আমি আবারও বলছি যে আপনারা, আমি কোনো স্লাইড বা প্রজেক্টর ইউজ করব না, আপনারা একটা খাতা এবং কলম নিয়ে থাকবেন এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো টুকে রাখবেন। অর্থোপেডিক্স খুবই সহজ যদি আপনি বুঝতে পারেন, এবং এখন আন্ডার গ্র্যাজুয়েটের জন্য অর্থোপেডিক্সের একজন এক্সামিনার মাস্ট। তার মানে আপনাকে একটা বোর্ড ফেস করে পরীক্ষা পাস করতে হবে। এই জন্য এটা খুবই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আর আমি আশা করি আমি আপনাদেরকে যতটুকু পড়াবো, আপনারা যেই মেডিকেল কলেজের হন না কেন, ওইটুকু যদি আপনাদের আয়ত্তে থাকে তাহলে অর্থোপেডিক্স নিয়ে অন্তত কোনো সমস্যায় পড়তে হবে না ইনশাল্লাহ পরীক্ষায়। আমি একটু সময় দিচ্ছি এই জন্য যে আপনারা যাতে খাতা কলম নিয়ে ভালোভাবে বসতে পারেন। আমি গতদিন আপনাদের পড়াইছিলাম, ওই জিনিসটা একটু রিভিউ করে আমি আজকে ফ্র্যাকচারে ঢুকে যাব। ফ্র্যাকচার ক্লাসিফিকেশন ছিল বেসিক্যালি ফ্র্যাকচার তিন ধরনের: সিম্পল ফ্র্যাকচার, কম্পাউন্ড ফ্র্যাকচার এবং কমিউনিকেটেড ফ্র্যাকচার। কম্পাউন্ড ছিল ওপেন ফ্র্যাকচার, যেখানে ট্রমা কমিউনিকেটস উইথ এক্সটেরিয়র। আর কমিউনিকেটেড ফ্র্যাকচার ছিল মাল্টিপল ফ্র্যাগমেন্ট ফ্র্যাকচার। আরেকটা ছিল এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। আমি জাস্ট সংক্ষেপে আগের ক্লাসটা একটু রিভিউ করছি। এটিওলজিক্যালি ছিল কনজেনিটাল ফ্র্যাকচার এবং একুয়ার্ড ফ্র্যাকচার। কনজেনিটালের মধ্যে ছিল অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, আর একুয়ার্ডের মধ্যে অনেকগুলো টাইপ ছিল: ট্রমাটিক, প্যাথোলজিক্যাল, স্টেজ ইত্যাদি। ফ্র্যাকচার হিলিংয়ের 5টা স্টেজ ছিল, আপনাদের আমি আগের দিন পড়াইছি। ফরমেশন অফ হেমাটোমা, inflammation and cellular proliferation, ক্যালাস ফরমেশন, কনসলিডেশন, অ্যান্ড লাস্ট ছিল রিমডেলিং। তারপরে আপনাদের যেটা পড়াইছি আমি, একটা ফ্র্যাকচার কীভাবে আমরা ম্যানেজমেন্ট করি। আমরা দুইভাবে ম্যানেজমেন্ট করতে পারি, একটা নন অপারেটিভ অথবা কনজারভেটিভ, আর একটা হচ্ছে অপারেটিভ। এই নন অপারেটিভের রিকগনিশন, রিডাকশন, রিটেনশন এবং রিহ্যাবিলিটেশন। এই পর্যন্ত আমি গতদিন আপনাদেরকে পড়াইছিলাম। আজকে আমরা স্পেসিফিক ফ্র্যাকচার শুরু করব। প্রথমে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্র্যাকচার নিয়ে আলোচনা করব, যেটি ছাড়া আসলে আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট কোনো পরীক্ষায় পাশ করা যাবে না। সেটা হচ্ছে কলিস ফ্র্যাকচার। কলিস ফ্র্যাকচার, কলিস ফ্র্যাকচার মিনস হলো, আমি দেখাই আপনাকে, রেডিয়াসের ফ্র্যাকচার। রেডিয়াসের কোন পার্টে ভাঙা? এটা ডিস্টাল পার্টে। রেডিয়াসের ডিস্টাল পার্টে যদি ফ্র্যাকচার হয়, সেটার মধ্যে অনেকগুলো টাইপ আছে ডিস্টাল রেডিয়াল ফ্র্যাকচার। তার মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট ফ্র্যাকচার, সেটার নাম হচ্ছে কলিস ফ্র্যাকচার। কলিসের একটি স্পেসিফিক ডেফিনেশন আছে, আমি আপনাদেরকে বলছি।
লিখে রাখুন ডিস্টাল রেডিয়াল ফ্র্যাকচার। আগেই বলছি এটা, এই যে দেখুন আমার রেডিয়াস জানেন এই সাইডে রেডিয়াস থাকে, এটা হচ্ছে রেডিয়াসের প্রক্সিমাল পার্ট, এটা হচ্ছে রেডিয়াসের ডিস্টাল পার্ট, এইখানেই ভাঙাটা থাকে রেডিয়াসের এই জায়গায়। জাস্ট ঠিক আমি যে জায়গায় হাতটা দিই সেই জায়গায় আমার একটা এক্সরে আছে, আমি চেষ্টা করবো দেখানোর জন্য। এই ডিস্টাল রেডিয়াল ফ্র্যাকচার এটা আমাদের রিজ জয়েন্ট। এই রিজ জয়েন্ট থেকে জাস্ট 2.5 সেন্টিমিটার প্রক্সিমাল, মানে এই দিকে এখানে ভাঙে। তাহলে ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার 2.5 সেন্টিমিটার প্রক্সিমাল টু দ্য রিজ জয়েন্ট নোন এজ কোলিস ফ্র্যাকচার। জাস্ট এই ডেফিনেশনটাই আপনাদেরকে পরীক্ষায় বলতে হবে। ডিস্টাল রেডিয়াল ফ্র্যাকচার, রেডিয়াসের কোন অংশে ভাঙলো? ডিস্টাল পার্ট, 2.5 সেন্টিমিটার প্রক্সিমাল, মানে এখান থেকে রিজ জয়েন্ট থেকে প্রক্সিমালি কত সেন্টিমিটার? 2.5 সেন্টিমিটার প্রক্সিমাল টু দ্য রিজ জয়েন্ট নোন এজ দ্য কোলিস ফ্র্যাকচার। আবারও বলছি আমি ডেফিনেশনটা, ডিস্টাল রেডিয়াল ফ্র্যাকচার 2.5 সেন্টিমিটার প্রক্সিমাল টু দ্য রিজ জয়েন্ট নোন এজ কোলিস ফ্র্যাকচার। দেখুন আবার এই জায়গাটা ভাঙে, জাস্ট এই রিজ জয়েন্টের 2.5 সেন্টিমিটার উপরের দিকে প্রক্সিমালি। তাহলে আবার বলছি কোলিস ফ্র্যাকচারের ডেফিনেশন, ডিস্টাল রেডিয়াল ফ্র্যাকচার 2.5 সেন্টিমিটার প্রক্সিমাল টু দ্য রিজ জয়েন্ট known as Colles fracture. রিজ জয়েন্টের 2.5 সেন্টিমিটার উপরে রেডিয়াসের যে ভাঙা সেটার নাম হচ্ছে কোলিস ফ্র্যাকচার। এখন দেখুন এই যে কোলিস ফ্র্যাকচার, এটা যদি এই হাড়টা যদি এখানে ভেঙে যায় তাহলে এটা দুইটা ভাগ হয়ে যাবে। উপরেরটা হয়ে যাবে আপনার প্রক্সিমাল ফ্র্যাগমেন্ট আর নিচের অংশটা হয়ে যাবে ডিস্টাল ফ্র্যাগমেন্ট। তার মানে এখানে ভাঙলে যে দুইটা ভাগ হচ্ছে তার উপর এই অংশটাকে বলবো আমরা ডিস্টাল ফ্র্যাগমেন্ট আর এই দিকের অংশটাকে বলবো আমরা হার্টের প্রক্সিমাল ফ্র্যাগমেন্ট। অলওয়েজ মনে রাখবেন যে কোলিস ফ্র্যাকচারে এই যে ডিস্টাল ফ্র্যাগমেন্টটা এটা পোস্টেরিয়রলি চলে যায়, ভাঙার পরে এটা সাধারণত কোন দিকে চলে যায়? পোস্টেরিয়রলি চলে যায়। আমরা জানি হাতের এই পাশটা হলো অ্যান্টিরিয়র, এই পাশটা হলো পোস্টেরিয়র, এটা হলো ভেন্ট্রাল, এটা হলো ডরসাল, মানে ডরসালি চলে যায়। ডিস্টাল অংশটা ভাঙার সাথে সাথে কোন দিকে চলে যায়? ডরসালি চলে যায়। এটাকে বলা হয় যে কোলিস ফ্র্যাকচারের ডিস্টাল ফ্র্যাগমেন্ট, মানে অংশটা ওটা পোস্টেরিয়রলি ডিসপ্লেস হয়ে যায়। যদি কোনো কারণে ভাঙার ডিস্টাল অংশটা অ্যান্টিরিয়রলি চলে যায়, মানে এই দিকে চলে আসে, সেটাকে বলা হয় স্মিথ ফ্র্যাকচার। সেটাকে বলা হয় স্মিথ ফ্র্যাকচার। তাহলে আবারও আমরা বলছি, হোয়াট ইজ কোলিস ফ্র্যাকচার? ডিস্টাল রেডিয়াল ফ্র্যাকচার 2.5 সেন্টিমিটার প্রক্সিমাল টু দ্য রিজ জয়েন্ট নোন এজ কোলিস ফ্র্যাকচার। একদম ক্লিয়ার ডেফিনেশন। ডিস্টাল রেডিয়াল ফ্র্যাকচার 2.5 সেন্টিমিটার প্রক্সিমাল টু দ্য রিজ জয়েন্ট নোন এজ কোলিস ফ্র্যাকচার। কোলিস ফ্র্যাকচারে ডিস্টাল ফ্র্যাগমেন্ট মানে ভাঙার ডিস্টাল অংশটা কোন দিকে যায়? গোস পোস্টেরিয়রলি অর ডরসালি। যদি এটা অ্যান্টিরিয়রলি বা ভেন্ট্রালি চলে আসে তাহলে সেটার নাম হচ্ছে স্মিথ ফ্র্যাকচার। এটার নাম হচ্ছে স্মিথ ফ্র্যাকচার। এবার আসি আমরা কোলিস ফ্র্যাকচারের ম্যানেজমেন্ট। দেখেন একটা কোলিস ফ্র্যাকচারের ভাঙা নিয়ে আসলে ফার্স্ট কাজ হলো আপনাকে ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচারের কিছু গুরুত্বপূর্ণ অংশ আমি আপনাদেরকে বলছি। প্রথমে পেশেন্ট এসে আপনাকে বলবে হিস্ট্রির মধ্যে বলবে যে ফল অন দ্য গ্রাউন্ড অন আউট স্ট্রেস হ্যান্ড, অথবা সহজ কথা হিস্ট্রি অফ ট্রমা, রোগী একটা আঘাত পাওয়ার কথা বলবে, সেটা পরে যেয়ে হতে পারে, অন্য কারণে হতে পারে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, কোলিস ফ্র্যাকচার কোন এজে বেশি হয়? কোলিস ফ্র্যাকচার সবচেয়ে কমন হলো ওল্ড এজ ডিউ টু অস্টিওপোরোসিস, এবং ফিমেলদের খুব বেশি হয়। আমরা জানি অস্টিওপোরোসিস মোর কমন ইন ফিমেল মোর কমন ইন ফিমেল দেন মেল ডিউ টু আর্লি মেনোপোজ, পোস্ট মেনোপোজাল, হিস্টেক্টমি, হরমোনাল ইমব্যালেন্স, নানাবিধ কারণে ফিমেলদের আমাদের অস্টিওপোরোসিস মেলের চেয়ে অনেক
কমন, এই জন্য ফিমেলদের কোলিস ফ্র্যাকচার অনেক বেশি হয়। যাক, আপনাদের এই কারণগুলো জানা দরকার নেই, আপনারা মনে রাখবেন কোলিস ফ্র্যাকচার ইউজুয়ালি ওল্ড এজে হয় ডিউ টু অস্টিওপোরোসিস, খুব কমন একটা কজ। ইয়ং এজে হতে পারে, হাই ভ্যালোসিটি ট্রমা হলে অথবা খুব উপর থেকে পড়ে গেলে, এগুলোর কারণে হতে পারে। আমরা মনে রাখবো যেটা কোন এজে হয়, ওল্ড এজে হয়। কাদের বেশি হয়? মেলের চেয়ে ফিমেলদের বেশি হয়। কী কারণে ওল্ড এজে হয়? ডিউ টু অস্টিওপোরোসিস। এই কথাগুলো আপনাকে জানতে হবে। তাহলে তিনটা কথা, একটা হচ্ছে ওল্ড এজে হয়, ফিমেলদের বেশি হয়, অস্টিওপোরোসিসের কারণে বেশি হয়, এবং পড়ে গেলে হাড়টা ভেঙে যায়। তাহলে রোগী কী বলবে? একটা ট্রমার হিস্ট্রি দিবে, রোগীর বয়স সাধারণত ওল্ড এজ হবে, আর কী কী ক্লিনিক্যাল ফিচার থাকবে। আমি গতদিন আপনাদের বলছি একটা ফ্র্যাকচারের কমন কিছু ক্লিনিক্যাল ফিচার আছে যেটা সব রোগীরই থাকে। পেইন থাকবে, সুইলিং থাকবে, টেন্ডার থাকবে, ডিফর্মিটি থাকবে, তার হাতটা দেখবেন বাঁকা হয়ে গেছে। এবং কোলিস ফ্র্যাকচারের একটা স্পেশাল ডিফর্মিটি আছে, এটা সারা খুবই শুনতে চায়, সেটার নাম হলো ডিনার ফর্ক ডিফর্মিটি। হাতটা এরকম হয়ে যায়। এটার আবার অনেকগুলো ভাগ আছে, সেটা আপনারা বই থেকে দেখে নেবেন। ডরসাল এঙ্গুলেশন, ডরসাল ডিসপ্লেসমেন্ট, পামার ফ্লেকশন, আলনার ডেভিয়েশন, এই যে হাতটা এইভাবে থাকে, এইভাবে ডিনার ফর্ক, কাঁটা চামচের মতো বাঁকা হয়ে যায়। এই আমি যেভাবে দেখাচ্ছি, এটা একটা টিপিক্যাল। সাদা শুনতে চাই যে এটা কী ধরনের ডিফর্মিটি, এটাকে বলা হয় ডিনার ফর্ক ডিফর্মিটি। তাহলে একটা কোলিস ফ্র্যাকচার কী কী ক্লিনিক্যাল ফিচার পাবো? তাহলে রোগী একটা ট্রমার হিস্ট্রি দিবে, হিস্ট্রি অফ ট্রমা, ওল্ড এজ হবে, তার পেইন থাকবে, সুইলিং থাকবে, টেন্ডার থাকবে, ডিফর্মিটি পাবো। কী ধরনের ডিফর্মিটি পাবো আমরা? এটাকে বলা হচ্ছে ডিনার ফর্ক ডিফর্মিটি। আপনি হাত দিলে ওখানে শব্দ পেতে পারেন যদি মাল্টিপল ফ্রেগমেন্ট হয় অনেক সময়, অথবা এভাবে ভাঙা জায়গায় শব্দ হতে পারে, এটাকে বলা হয় ক্রিপিটেশন। গতদিন এটাও আপনাদেরকে বলানো হয়েছে যে ক্রিপিটেশন পাওয়া যাবে, ক্রিপিটাস বলা হচ্ছে ফ্র্যাকচারে, ক্রিপিটাস পাওয়া যায়। তাহলে আবার বলছি আমি, একটা ট্রমার হিস্ট্রি থাকবে, পেইন থাকবে, সুইলিং থাকবে, টেন্ডার থাকবে, ডিফর্মিটি থাকবে, ক্রিপিটাস পাওয়া যেতে পারে। একদম সিম্পল ক্লিনিক্যাল ফিচার। তারপরে আসবো কি আমরা ম্যানেজমেন্টে ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন আমরা কি করব? জাস্ট একটা সিম্পল এক্সরে অফ দ্য রিস্ট জয়েন্ট। রিস্ট জয়েন্টের এক্সরে করলে আপনার পুরোটা চলে আসবে। এক্সরে রিস্ট জয়েন্ট, এখানে আপনাকে স্পেসিফিক্যালি লিখতে হবে বোথ অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল ভিউ। কেন লিখতে হবে সেটা আমি আপনাদেরকে বলছি। তাহলে কি করব আমরা? এক্সরে রিস্ট জয়েন্ট, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল ভিউ। দেখেন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এক্সরে করা হয় এভাবে, জাস্ট এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি। আমার হাতটা দেখুন, তাহলে এই হাতটা ভাইয়া যদি আমি এইখান থেকে এক্সরে করি, যদি একটা অংশ এই দিকে বা এই দিকে চলে যায়, কোন দিকে? ল্যাটারালি চলে যায়, হয় এইদিকে অথবা এইদিকে, তাহলে কিন্তু অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এক্সরে করলে একদম ক্লিয়ার বোঝা যাবে। তাহলে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এক্সরে করে আমরা কি দেখি? ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট, যে হাড়ের অংশ ল্যাটারালি চলে গেছে কিনা। কারণ অ্যান্টেরিয়র পোস্টেরিয়র দিয়ে কিন্তু আপনার সামনে পিছিয়ে আসছে কিনা সেটা বোঝা যাবে না। দেখেন এইভাবে যদি আমি এক্সরে করি, তাহলে এই হাড়ের অংশ এইদিকে আসছে অথবা ওই দিকে চলে গেছে, এটা ক্লিয়ার বোঝা যাবে। তাহলে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এক্সরে দিয়ে আমরা কি দেখি? ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। আর ল্যাটারাল এক্সরে এইভাবে করা হবে। দেখেন আমার হাতটা দেখুন, জাস্ট এইভাবে করা হবে। তাহলে ল্যাটারালি যদি আমরা এক্সরে করি, তাহলে দেখেন এই হাড়টাকে এই দিকে অথবা এই দিকে কোন দিকে গেছে সেটা একদম ক্লিয়ার বোঝা যাবে। তার মানে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডিসপ্লেসমেন্টটা বোঝা যাবে। তাহলে আমরা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ করব ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট দেখার জন্য, আর ল্যাটারাল ভিউটা করব অ্যান্টেরিয়র অথবা পোস্টেরিয়র ডিসপ্লেসমেন্ট দেখার জন্য। তাহলে কি করব আমরা? সিম্পলি একটা এক্সরে করব রিস্ট জয়েন্টের, both anterior, posterior and lateral view. anterior, posterior view করব lateral displacement দেখার জন্য, আর lateral view করব আমরা
অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডিসপ্লেসমেন্টের জন্য। তাহলে দেখেন আপনার ক্লিনিক্যাল ফিচার হয়ে গেল, আপনার ইনভেস্টিগেশন হয়ে গেল। এখন আমরা কোলিস ফ্র্যাকচারের ম্যানেজমেন্ট, একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনে রাখেন। পরীক্ষা হলে কোলিস ফ্র্যাকচারে অলওয়েজ বলবেন কনজারভেটিভ ট্রিটমেন্ট, মানে নন অপারেটিভ ট্রিটমেন্ট। এখানে অপারেশন শব্দটা বলাই যাবে না, অনেকেই ভুল করে বলে ফেলে নন অপারেটিভ অপারেটিভ। অপারেটিভ বললে আপনাকে ফেল করে দিবে। আপনাদের লেভেলে কখনোই বলা যাবে না যে কোলিস ফ্র্যাকচারে আমরা অপারেশন করি। অলওয়েজ কনজারভেটিভ, দ্যাট মিনস নন অপারেটিভ ম্যানেজমেন্ট। এখন কি চিকিৎসা দেবো? খুবই সিম্পল, খুব মনোযোগ দিয়ে শুনেন। একটা কোলিস ফ্র্যাকচার আপনার কাছে নিয়ে আসছে, এটা ডিসপ্লেস থাকতে পারে, আমরা একসাথে বুঝবো যে ডিসপ্লেস থাকতে পারে, অথবা আনডিসপ্লেসড, ডিসপ্লেস নাই। যদি ডিসপ্লেস নিয়ে আসে তাহলে আমরা কি করব? প্রথমে ডিসপ্লেসটাকে রিডাকশন করব। গতদিন আপনাদেরকে বলা হয়েছে যে কোনো ডিসপ্লেসমেন্ট থাকলে ফ্র্যাকচার, সেটাকে রিডাকশন করতে হবে। কিভাবে রিডাকশন করবেন এটাও আমি গতদিন পড়াইছি, যে বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন। আপনাকে এদিকেও ট্র্যাকশন দিতে হবে, উল্টা দিক থেকেও ট্র্যাকশন দিতে হবে। যদি পরীক্ষা হলে আপনাকে বলা হয় কিভাবে করা হয়, আপনারা বলবেন জেনারেল অ্যানেস্থেসিয়া। যদিও আমরা হেমাটোমা ব্লক, লোকাল ব্লক এগুলো দিয়ে চেম্বারে করি, কিন্তু আইডিয়ালি এনি ফ্র্যাকচার, যে কোনো ফ্র্যাকচার শুড বি রিডাক্ট আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। যে কোনো ফ্র্যাকচার রিডাকশন করতে হয় আইডিয়ালি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। যে কোনো ফ্র্যাকচার আমরা রিডাকশন করবো, আপনারা যেটা বলবেন পরীক্ষা হলে যে আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। তাহলে আমরা কি করলাম? যদি ডিসপ্লেস থাকে কোলিস ফ্র্যাকচার, সেটাকে ফার্স্ট কাজ হলে আপনাকে রিডাকশন করা। কিভাবে রিডাকশন করব? আমরা টান দিয়ে রিডাকশন করব, তার উল্টা দিক থেকে টান দেবো, এটাকে বলা হয় ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন। এখন দেখেন রিডাকশন হয়ে গেল। এখন আপনাকে কি করতে হবে? এই রিডাকশনটাকে ধরে রাখতে হবে, নাহলে এই রিডাকশন কিন্তু আবার ছুটে যাবে। আমি কতদিন এটা পড়েছি, রিডাকশন ধরে রেখে আমরা প্লাস্টার করে বা ইমোবিলাইজেশন করে। তো একটা কোলিস ফ্র্যাকচার আমরা প্রথমে রিডাকশন করার পরে কি করব? আমরা ব্যাক স্ল্যাব দিব। এটা আপনাদের আমি পরে, আমার কাছে প্লাস্টার আছে, আমি দেখাবো কিভাবে ব্যাক স্ল্যাব দেয়, কোথা থেকে কোথা পর্যন্ত প্লাস্টার দিব। এটা দেখেন আপনার, এই যে আমার এলবো, এই এলবোর নিচ থেকে এই যে আমি বুট করে রাখছি, এটাকে বলা হয় নাকেল। এই নাকেল পর্যন্ত, আপ টু নাকেল, এখান থেকে এই পর্যন্ত যে প্লাস্টারটা দিব, এটা সামনের দিকে থাকবে না, এটা শুধু পিছন দিকে থাকবে। এটাকে বলা হয় ব্যাক স্ল্যাব, এটাকে বলা হয় ব্যাক স্ল্যাব। কেন দিব সেটা আমি এক্সপ্লেন করব পরে, আপনারা শুধু শুনে রাখেন। তাহলে আমরা রিডাকশন করলাম বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন, দেন ব্যাক স্ল্যাব। কোথা থেকে কোথা? বিলো এলবো টু নাকেল, বিলো এলবো টু নাকেল। যেহেতু বিলো এলবো মানে হাতের অল্প অংশ জুড়ে, এটাকে বলা হয় শর্ট আর্ম। উপর থেকে দিলে বলতাম ফুল আর্ম। দেখেন, তাহলে আমরা এলবোর নিচ থেকে যেহেতু দিচ্ছি, এই জন্য এটার নাম হয়ে যাচ্ছে শর্ট আর্ম ব্যাক স্ল্যাব। তাহলে আবার শুনুন, আমরা রিডাকশন করব বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন, দেন শর্ট আর্ম ব্যাক স্ল্যাব ফর 7 days। 7 দিনের জন্য আমরা ব্যাক স্ল্যাব দিয়ে রাখলাম। 7 দিন পরে হাতের সুইলিং যখন কমে যাবে, আফটার সাবসাইড অফ দ্য সুইলিং, মানে হাতের যে ফুলা সেটা যখন কমে যাবে, তখন আমরা যে ব্যাক স্ল্যাবটা দিচ্ছিলাম এটা খুলে ফেলবো। এটা খুলে আমরা একদম পুরা দুই পাশে পেঁচায়া প্লাস্টার করে দিব। এগুলো আমি আপনাকে দেখাবো, আমার কাছে প্লাস্টার আছে। সেটাকে বলা হয় ফুল প্লাস্টার, সেটাকে বলা হচ্ছে ফুল প্লাস্টার। এই ফুল প্লাস্টারটাও আপনার দেওয়া হবে বিলো এলবো টু নাকেল, মানে আগের সমানই। এই প্লাস্টারটারই আরেকটা নাম হলো কলিস প্লাস্টার। এই ফুল প্লাস্টারই আরেকটা নাম হলো কলিস প্লাস্টার। এটা আপনাকে পরীক্ষা ধরতে পারে, হোয়াট ইজ কলিস প্লাস্টার। তাহলে দেখুন, যদি একটা ডিসপ্লেসড কোলিস ফ্র্যাকচার আপনার কাছে নিয়ে আসে, তাহলে খুবই সিম্পল ম্যানেজমেন্ট। আপনি প্রথমে কি করবেন? রিডাকশন বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন, দেন শর্ট আর্ম ব্যাক স্ল্যাব, শর্ট আর্ম ব্যাক স্ল্যাব ফর 7 days or 1 week. After 1 week, short arm full plaster or colis plaster. ম্যানেজমেন্ট কমপ্লিট। আবার বলছি আমি যে কোলিস ফ্র্যাকচার আপনার কাছে নিয়ে আসলে আপনি ট্রিটমেন্ট বলছি, ক্লিনিক্যাল ফিচার আগে বলা হয়েছে যে আপনি প্রথমে রিডাকশন করবেন বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন। তারপরে প্রথমে দিবেন ব্যাক স্ল্যাব। ব্যাক স্ল্যাবটা কি? শর্ট আর্ম ব্যাক স্ল্যাব,
কত দিনের জন্য? 7 দিনের জন্য। 7 দিন পরে এটা খুলে দিব, খুলে দিয়ে আমরা দেব শর্ট টার্ম ফুল প্লাস্টার। ব্যাক স্ল্যাবটা খুলে আমরা ফুল প্লাস্টার করে দেবো। এটা কত দিনের জন্য? 5 উইকস। তাহলে ব্যাক স্ল্যাব রাখবো 1 উইক, ফুল প্লাস্টার রাখবো 5 উইকস। টোটাল ট্রিটমেন্ট হলো 6 উইকস কলিস ফ্র্যাকচার। এখন আসেন যদি আনডিসপ্লেস ফ্র্যাকচার নিয়ে আসে, মানে কলিস ফ্র্যাকচার বাট নট ডিসপ্লেসড, এটা কোনো ডিসপ্লেসড হয় নাই, তাহলে আপনাকে আর রিঅ্যাকশন করতে হবে না। এটুক বাদ দিয়ে বাকি যে ম্যানেজমেন্ট পুরোটাই সেম। তাহলে আনডিসপ্লেস থাকলে আপনি কী করবেন? সরাসরি শর্ট টার্ম ব্যাক স্ল্যাব ফর 7 days অ্যান্ড শর্ট টার্ম ফুল প্লাস্টার ফর 5 উইকস। প্রথমে কী করবেন? শর্ট টার্ম ব্যাক স্ল্যাব দেবেন 7 দিনের জন্য, ওটা খুলে দিয়ে 7 দিন পরে আমরা দেবো শর্ট টার্ম ফুল প্লাস্টার ফর অ্যানাদার 5 উইকস, টোটাল 6 উইকস। তাহলে দেখেন কলিস ফ্র্যাকচার আমি আপনাদেরকে আবার একটু সংক্ষেপে বলছি, খুবই মনোযোগ দিয়ে শুনুন। ডিস্টাল রেডিয়াল ফ্র্যাকচার 2.5 সেন্টিমিটার প্রক্সিমাল টু দ্য রিজ জয়েন্ট, মানে এইখানে ভাঙবে একদম। ডিস্টাল রেডিয়াল ফ্র্যাকচার 2.5 সেন্টিমিটার প্রক্সিমাল টু দ্য রিজ জয়েন্ট নোন এস কলিস ফ্র্যাকচার। কলিস ফ্র্যাকচারের ডিস্টাল ফ্র্যাগমেন্ট কোন দিকে যায়? মানে ভাঙার নিচের অংশটা ইউজুয়ালি ডরসালি যায়, মানে পোস্টেরিয়রলি পিছন দিকে চলে যায়। এই অংশ যদি সামনের দিকে চলে আসে, অ্যান্টেরিয়র বা ভেন্ট্রালি চলে আসে, সেটার নাম হলো স্মিথ ফ্র্যাকচার। আপনাদের কলিস দলে পরীক্ষা ধরতে পারে হোয়াট ইজ স্মিথ ফ্র্যাকচার। তাহলে আবারও বলছি, কলিস ফ্র্যাকচার মিনস ডিস্টাল রেডিয়াল ফ্র্যাকচার 2.5 সেন্টিমিটার প্রক্সিমাল টু দ্য রিজ জয়েন্ট, ডিস্টাল ফ্র্যাগমেন্ট গোস পোস্টেরিয়রলি। যদি অ্যান্টেরিয়রলি ডিস্টাল ফ্র্যাগমেন্ট চলে আসে, এটার নাম হলো স্মিথ ফ্র্যাকচার। কলিস ফ্র্যাকচারের ক্লিনিক্যাল ফিচার কি? হিস্ট্রি অফ ট্রমা থাকবে, ওল্ড এজ হবে, পেইন থাকবে, সুইলিং থাকবে, টেন্ডার থাকবে, ডিফর্মিটি থাকবে। এই ডিফর্মিটিটার একটি স্পেশাল ডিফর্মিটি হয়, সেটাকে বলা হয় টিপিক্যাল ডিনার ফর্ক ডিফর্মিটি। এটা আপনার বই থেকে দেখে নেবেন, অনেকগুলো জিনিস আছে। টিপিক্যাল ডিনার ফর্ক ডিফর্মিটি। তাহলে গেল ক্লিনিক্যাল ফিচার। আপনি ইনভেস্টিগেশন কী করবেন? একটা এক্স-রে রিজ জয়েন্ট কোন কোন ভিউ করবেন? অ্যান্টিরিয়র পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল ভিউ। অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ভিউতে আমরা ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট দেখি, আর ল্যাটারাল ভিউতে আমরা অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডিসপ্লেসমেন্ট দেখি। এবার আসি আমরা চিকিৎসায়। কলিস ফ্র্যাকচারের চিকিৎসা খুবই সহজ। যদি ডিসপ্লেস থাকে তাহলে ফার্স্ট কাজ হলো রিডাকশন বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন। তারপরে প্রথমে দিব আমরা শর্ট টার্ম ব্যাক স্ল্যাব ফর 7 days, শর্ট টার্ম ব্যাক স্ল্যাব ফর 7 days। আফটার 7 days আমরা ব্যাক স্ল্যাব খুলে ফুল প্লাস্টার দেবো। এটার নামও সেম, শর্ট টার্ম ফুল প্লাস্টার, শর্ট টার্ম ফুল প্লাস্টার ফর অ্যানাদার 5 উইকস। তাহলে টোটাল চিকিৎসাটা হলো আপনার 6 সপ্তাহ। 1 সপ্তাহ ব্যাক স্ল্যাব দিয়ে রাখবো, পরের 5 সপ্তাহ আমরা ফুল প্লাস্টার দিব। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে, প্রথমে আমরা কেন ফুল প্লাস্টার দিলাম না? আমরা প্রথমে শুধু এক পাশে প্লাস্টার দিই, এটার নাম হলো ব্যাক স্ল্যাব, পিছন দিকে। প্রথমে যদি আমরা ফুল প্লাস্টার দিই, দেখুন একটা ভাঙা নিয়ে আসলে এটা সুইলিং থাকে এবং সুইলিং আরও বাড়তে পারে। আপনি যদি প্রথমে ফুল প্লাস্টার করে দেন, তাহলে সুইলিং যদি ফার্দার আরও বাড়তে থাকে, তাহলে কিন্তু ওই সুইলিংয়ের জন্য ফুল প্লাস্টারের ভিতরে কোনো স্পেস পাবে না। তখন স্পেস না হলে এটার ভিতরে প্রেশার বেড়ে যেতে পারে। আপনার যে হাতের কম্পার্টমেন্ট আছে, সেই কম্পার্টমেন্টের ভিতরে প্রেশার বেড়ে যেতে পারে এবং একটা সময় কম্পার্টমেন্ট সিন্ড্রোম ডেভেলপ করতে পারে। কম্পার্টমেন্ট সিন্ড্রোমের ফেট খুবই খারাপ, আপনার হাত একসময় ফাইব্রোসিস, নেক্রোসিস এগুলো হয়ে যেতে পারে। এগুলো আমরা আবার যখন কম্পার্টমেন্ট সিন্ড্রোম পড়াবো তখন পড়াবো। এই জন্য আমরা ইনিশিয়ালি কখনো ফুল প্লাস্টার দেই না, টু অ্যাভয়েড কমপ্লিকেশন, যাতে কোনো কমপ্লিকেশন না হয়। এই জন্য আমরা ইনিশিয়ালি ব্যাক স্ল্যাব দিয়ে রাখি। 7 দিন পরে যখন সুইলিং কমে যায়, তখন আর ফার্দার সুইলিংয়ের কোনো সম্ভাবনা থাকে না এবং কম্পার্টমেন্ট সিন্ড্রোম বা নেক্রোসিস, গ্যাংগ্রেন হাত এগুলো হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই জন্য আমরা 7 দিন পরে ফুল প্লাস্টার করি। এটা আপনাদের পরীক্ষা ধরতে পারে কেন আমরা ইনিশিয়ালি ব্যাক স্ল্যাব দিই এবং পরবর্তীতে ফুল প্লাস্টার দিই। তাহলে এখানে কিছু জিনিস আপনারা শুনে রাখুন যে কলিস ফ্র্যাকচারের ম্যানেজমেন্ট কি। যদি ডিসপ্লেস থাকে
তাহলে রিডাকশন বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন, রিডাকশন বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন, দেন শর্ট আর্ম ব্যাক স্ল্যাপ ফর 1 উইক, আফটার 1 উইক শর্ট আর্ম ফুল প্লাস্টার। শর্ট আর্ম কেন বলছি সেটাও আপনাদের বলা হয়েছে, বিলো এলবো টু নাকেল, এটা দেওয়া হয় বিলো এলবো টু নাকেল। দেখে আপনাদেরকে আমি একটা প্লাস্টার দেখাচ্ছি, জাস্ট 1 মিনিট, কীভাবে করা হয় আমি দেখাচ্ছি। আশা করি আপনাকে আমাকে দেখতে পাচ্ছেন। এখন দেখুন কোলিস ফ্র্যাকচার, আমি জানি না, আমি তো প্রজেক্টর ইউজ করি না সাধারণত, বাংলাটা দেখা যায় কি না, এই যে দেখেন ডিস্টাল রেডিয়াল ফ্র্যাকচার, আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। 2.5 সেন্টিমিটার প্রক্সিমাল টু দ্য রিজ জয়েন্ট, এটা একটা হিল ফ্র্যাকচার, অলরেডি এটা জোড়া লেগে যাচ্ছে। এই ফ্র্যাকচারটার নামই কিন্তু কোলিস ফ্র্যাকচার। এখন দেখুন আমরা ব্যাক স্ল্যাব কীভাবে দিই এবং ফুল প্লাস্টার কীভাবে দিই, আপনারা একটু সংক্ষেপে দিয়ে রাখেন। আমি প্লাস্টার নিয়ে আসছি কারণ পরীক্ষা হলে স্টুডেন্ট এগুলো পারে না। দেখেন এই যে প্লাস্টার, এটা আমরা যখন ব্যাক স্ল্যাব দিই তখন আমরা হাতের মাপ নেই, এই এলবো টু বিলো এলবো টু নাকেল পর্যন্ত এইভাবে মাপ নিই। মাপ নিয়ে এটাকে আমরা ভাঁজ করি, এভাবে আমরা এই প্লাস্টারটাকে আমরা ভাগ করি। হাতের জন্য সাধারণত আপনারা মনে রাখুন 12 থেকে 14, এবং পায়ের জন্য আমরা অনেক সময় বলি 18 থেকে 20, 22 অনেকে বলে। এইভাবে ভাঁজ করি, দেখেন ভাঁজ করে এটাকে পানিতে ভিজাবো, ভিজানোর পরে আমরা এটাকে পিছন দিকে লাগিয়ে দিব। জাস্ট এটাই হলো আপনার ব্যাক স্ল্যাব। এই দেখেন এই প্লাস্টারটাকে আমরা কয়টা ভাঁজ করবো, এভাবে এভাবে আমরা আরও ভাঁজ করতে পারি। এভাবে 12 থেকে 14, অনেকে বলে 16টা পেজ দিয়ে এটাকে পানিতে ভিজাবো, ভিজানোর পরে এটাকে আমরা জাস্ট পিছন দিকে লাগিয়ে দিব। এটা আমি প্র্যাকটিক্যালি দেখালাম, আপনাদের পরীক্ষা হলে প্র্যাকটিক্যালি এটা ধরবে। এটা কোথা থেকে কোন পর্যন্ত লাগাতে হবে, বিলো এলবো টু নাকেল, বিলো এলবো টু নাকেল, এটাকে বলা হচ্ছে ব্যাক স্ল্যাব। সিনড্রোম ডেভেলপ না করে হাতের কোনো সমস্যা নয়। 7 দিন পরে আফটার সাবসাইড অফ দ্য সুইলিং, যত সুইলিং কমে যাবে তখন আমরা এটাকে খুলে আমরা ফুল প্লাস্টার দেবো। এখন দেখেন ফুল প্লাস্টার কীভাবে দেয়, এটা আপনার প্লাস্টার, এটাকে আমরা পানিতে ভিজাবো। এটা পরীক্ষা হলে আপনাদেরকে এটাকে আমরা পানিতে ভিজাবো সরাসরি, কোনো বাস করবো না। পানিতে ভিজানোর পরে আপনার হাতের উপর এইভাবে পেঁচাই দেওয়া হবে। এ দেখুন আমার জাস্ট এভাবে পেঁচিয়ে দেওয়া হবে। এটার নাম হলো ফুল প্লাস্টার। এটা আপনাকে ধরবে পরীক্ষায়, ভিজানোর পরে সরাসরি একদম 2 দিক দিয়ে দিয়ে দিব। দিস ইজ নোন অ্যাজ দ্য ফুল প্লাস্টার। তাহলে আমরা কোলিস ফ্র্যাকচারে কী করব, প্রথম 7 দিন দেব, শর্ট আর্ম ব্যাক স্ল্যাব। 7 দিন পরে আমরা এটা খুলে ফেলবো, খুলে ফেলে দেবো শর্ট আর্ম ফুল প্লাস্টার অ্যানাদার 5 উইকস। তাহলে টোটাল কোলিস ফ্র্যাকচারের চিকিৎসা হলো 6 সপ্তাহ। আমি আশা করি কোলিস ফ্র্যাকচার আপনাদের জন্য এইটুকু জানলেই হবে। আমি সংক্ষেপে আবার ফ্র্যাকচারটা বলছি। কোলিস ফ্র্যাকচারের ডেফিনেশন, distal radial fracture 2.5 centimeter proximal to the ridge joint known as Colles fracture. Colles fracture ডিস্টাল যে ফ্র্যাগমেন্ট থাকবে ভাঙার, সেটা পোস্টেরিয়রলি চলে যায়। যদি কোনো কারণে এটা অ্যান্টেরিয়রলি চলে আসে তখন সেটার নাম হয়ে যায় স্মিথ ফ্র্যাকচার, সেটাকে বলা হয় স্মিথ ফ্র্যাকচার। কোলিস ফ্র্যাকচার ক্লিনিক্যাল ফিচার হলো এটা ওল্ড এজে হবে ডিউ টু অস্টিওপোরোসিস, ফিমেলদের কমন,
হিস্ট্রি অফ ট্রমা থাকবে, পেইন থাকবে, সুইলিং থাকবে, ডিফর্মিটি থাকবে। ডিফর্মিটিটা একটি স্পেশাল বলে, এটা টিপিক্যাল ডিনার ফর্ক ডিফর্মিটি। আমরা একটা এক্সরে করব, বোথ অ্যান্টিরিয়র পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল ভিউ। অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ভিউতে আমরা দেখব ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট এবং ল্যাটারাল ভিউতে দেখব আমরা অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডিসপ্লেসমেন্ট। তাহলে ক্লিনিক্যাল ফিচার গেল, ইনভেস্টিগেশন গেল। এখন আমরা ট্রিটমেন্ট ডিসপ্লেসড অ্যান্ড আনডিসপ্লেসড। যদি ডিসপ্লেসড টাইপ থাকে তাহলে আমরা কি করব, রিডাকশন বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন। তারপরে আমরা কি করব, ফার্স্ট 1 উইক শর্ট আর্ম ব্যাক স্লেপ, দেন শর্ট আর্ম ফুল প্লাস্টার ফর অ্যানাদার 5 উইকস। আর যদি আনডিসপ্লেস থাকে তাহলে আমরা সরাসরি শর্ট আর্ম ব্যাক স্লেপ ফর 1 উইক অ্যান্ড শর্ট আর্ম ফুল প্লাস্টার ফর অ্যানাদার 5 উইকস। তখন আর রিডাকশন করার প্রয়োজন হবে না। এটুকু আপনাদের জানলেই হবে, খুব ইম্পর্টেন্ট। আপনারা কোলিস ফ্র্যাকচারের কমপ্লিকেশন বই থেকে পড়ে নেবেন। আমি আরেকটা ফ্র্যাকচার পড়াবো আপনাদের, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ হিউমেরাস। আমি কেন হিউমেরাস উল্লেখ করলাম, অনেকেই সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার বলতেই বুঝে হিউমেরাস, কিন্তু সুপ্রাকন্ডাইলার রিজন আরেকটা আছে বডিতে, সেটা হলো ফিমারে। ফিমারেও কিন্তু সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হতে পারে। এই জন্য আপনাদেরকে বলার সময় টার্মটা কমপ্লিট করতে হবে যে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ হিউমেরাস কোথায়, এই যে হাতের এইখানে ভেঙে যায়। এটা হলো হিউমেরাসের লোয়ার ইন, এর জাস্ট একটু উপরের অংশটাকে বলা হয় আমাদের সুপ্রাকন্ডাইলার রিজন। আমি এক্সরে দেখাবো, এখানে ভেঙে যায়, সেটাকে বলা হয় সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ দ্য হিউমেরাস। খুবই গুরুত্বপূর্ণ, কোলিস ফ্র্যাকচারের মতো আরেকটি ফ্র্যাকচার, এটা আপনাদের পরীক্ষায় একদম টোটালি জানতে হবে। দেখুন, আমি বলছিলাম কোলিস ফ্র্যাকচার ওল্ড এজে হয়। সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার বাচ্চাদের হয়। এরপরে আমি আপনাদের চিলড্রেনদের আর কি কি ফ্র্যাকচার হয় সেটা পড়াবো। তাহলে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার কাদের হয়, বাচ্চাদের হয়। তাহলে কোলিস ফ্র্যাকচার হয় ওল্ড এজে, সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হয় চিলড্রেনদের। বাচ্চাদের খুব কমন একটা ফ্র্যাকচারের নাম হলো সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ দ্য হিউমেরাস। তাহলে এখানেও সেম জিনিস, আপনার এটা বাচ্চাদের হবে, হিস্ট্রি অফ ট্রমা থাকবে। বাচ্চারা সাধারণত পড়ে গেলে এটা হয়, আউটস্টেজ হ্যান্ড এইভাবে পড়লে এটা ভেঙে যায়। এখন দেখেন কোলিস ফ্র্যাকচার আপনাদের খুব ইম্পর্টেন্টলি আমি বলছিলাম যে কোলিস ফ্র্যাকচার আপনারা কখনো পরীক্ষা হলে বলবেন না যে অপারেশন করি, অলওয়েজ সবসময় বলবেন যে কনজারভেটিভ ট্রিটমেন্ট, শুধু নন অপারেটিভ ট্রিটমেন্ট। কিন্তু সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার ইন চিলড্রেন এটা কিন্তু অপারেশনও করতে হয়, নন অপারেটিভ, দুইটা চিকিৎসাই আছে। আমরা প্রথমে নন অপারেটিভ ট্রিটমেন্ট পড়বো, তারপরে আমরা অপারেটিভ ট্রিটমেন্টে যাব। এখন দেখেন সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ দ্য চিলড্রেন, এখানে ভাঙলো, ক্লিনিক্যাল ফিচার কী হবে, একদম সেম ক্লিনিক্যাল ফিচার। এটা বাচ্চাদের হবে, একটা হিস্ট্রি অফ ট্রমা থাকবে, পেইন থাকবে, সুইলিং থাকবে, টেন্ডার থাকবে, ডিফর্মিটি থাকবে। এটা তো কমন, কোলিসের মতো সেম। এরপরে আরও কিছু ফিচার থাকবে যেটা পরীক্ষা হলে আপনারা বলতেই হবে। সেটা হচ্ছে এখানে ভাঙলে আমরা জানেন এখানে ব্রাকিয়াল আর্টারি থাকে, এই সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারে ব্রাকিয়াল আর্টারি ইনজুরি হতে পারে। এটা পরীক্ষা হলে বলতেই হবে যে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারে ব্রাকিয়াল আর্টারি ইনজুরি হতে পারে। আমরা জানি এখান দিয়ে আমাদের সব নার্ভ নামে, রেডিয়াল নার্ভ, মিডিয়ান নার্ভ, আলনার নার্ভ, যে কোনো নার্ভ ইনজুরি হতে পারে। এই তিনটার যে কোনোটাই ইনজুরি হতে পারে, অথবা তিনটাই ইনজুরি হতে পারে। তাহলে আপনাদেরকে দুইটা স্পেশাল ফিচার বলতে হবে যে এখানে ভাস্কুলার ইনজুরি হতে পারে, কোন ভেসেল, আপনার ব্রাকিয়াল আর্টারি। আর কি হতে পারে, নার্ভ ইনজুরি হতে পারে, কোন নার্ভ, যে কোনোটাই হতে পারে, মিডিয়ান নার্ভ, রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ, যে কোনোটাই হতে পারে। তাহলে এটাই টোটাল ক্লিনিক্যাল ফিচার। পেইন থাকবে, সুইলিং থাকবে, টেন্ডার থাকবে, ডিফর্মিটি থাকবে, ব্রাকিয়াল আর্টারি ইনজুরি থাকতে পারে, নার্ভ ইনজুরি থাকতে পারে। এখন আপনাকে একটা সংক্ষিপ্ত একটা জিনিস আমি বলি যেটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা বাচ্চা আসছে, সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার সাথে ব্রাকিয়াল আর্টারি ইনজুরি, দ্যাট মিনস ভাস্কুলার ইনজুরি। আপনি কোনটা আগে চিকিৎসা করবেন, ভেসেল ইনজুরি নাকি বোনস ইনজুরি? 99% স্টুডেন্টই পরীক্ষা হলে এটা ভুল করে, বলে যে ভেসেল ইনজুরি আগে করব। কখনোই ভেসেল ইনজুরি আগে রিপেয়ার করা যাবে না। দেখেন, আপনি যদি হাড় ভাঙা ভেসেল যদি রিপেয়ার করেন, এটা কিন্তু 2 মিনিট পরে আবার ছিঁড়ে যাবে। কেন ছিঁড়ে যাবে? কারণ আপনার এলবো টোটালি আনস্টেবল, আপনার ভাঙা আনস্টেবল। এই ভাঙা যখন আপনার নড়বে তখনই আবার ভেসেল
আবার ছিঁড়ে যাবে। এই জন্য ফার্স্ট প্রথমে আপনাকে বোন ফিক্সড করতে হবে, তারপরে আপনাদেরকে ভেসেল রিপেয়ার করতে হবে। আবারও মনোযোগ দিয়ে রাখুন, ফার্স্ট আপনাকে বোন ফিক্সড করতে হবে, তারপরে ভাস্কুলার ইনজুরি রিপেয়ার করতে হবে। এই জন্য আপনাদের কাছে যদি সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার উইথ ভাস্কুলার ইনজুরি নিয়ে আসে, এনআইসিভিটিতে না পাঠায় সরাসরি পঙ্গু হাসপাতালে পাঠাবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লিসন। নয়তো রুগী হাসপাতাল প্রথমে যাবে এনআইসিভিটিতে, সেখান থেকে আবার পঙ্গুতে যাবে, আবার এনআইসিভিটিতে আসবে। এতে দেখা গেল তার হাতটা গ্যাংগ্রেন বা নেক্রোসিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা কোনটা আগে রিপেয়ার করব? আমরা বোন আগে ফিক্সড করব, তারপরে ভেসেল রিপেয়ার করব। কারণ কি? কারণ ভেসেল যদি আগে রিপেয়ার করি তাহলে সেটা স্টেবল থাকবে না, সেটা আবার ছিঁড়ে যাবে যদি বোন ফিক্সড করতে না পারি। এবার এসে আমরা এখানে কি করবো? সেম একটা এক্সরে করবো। আগের এক্সরেটা ছিল আমরা কলিস ফ্র্যাকচারের রিস্ট এক্সরে, এখানে আমরা এক্সরে করবো এক্সরে এলবো জয়েন্ট। সেম জিনিস, বোথ অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল ভিউ, বোথ অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল ভিউ। একই জিনিস, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র করে আমরা ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট দেখব এবং ল্যাটারাল ভিউ করে আমরা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডিসপ্লেসমেন্ট দেখব। তাহলে আবার আসি আমরা ক্লিনিকের ফিচার। পেইন থাকবে, সুইলিং থাকবে, টেন্ডার থাকবে, ডিফর্মিটি থাকবে, ভাস্কুলার ইনজুরি থাকতে পারে, নার্ভ ইনজুরি থাকতে পারে। ইনভেস্টিগেশন কি করব? এক্সরে করব। কোন ভিউ করব? অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। কেন করব? টু সি দ্য ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। আর কি করব? ল্যাটারাল ভিউ করব। কেন? টু সি দ্য অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডিসপ্লেসমেন্ট। এবার আসি আমরা চিকিৎসা। সেম, যদি ডিসপ্লেস থাকে তাহলে আমরা কি করব? সেম জিনিস, রিডাকশন বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন। রিডাকশন বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন। ইফ ডিসপ্লেস তাহলে কি করব? রিডাকশন বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন। এখন দেখুন ভাঙছে এইখানে, আমরা আগেরটা ভাঙছিল এইখানে কলিস, সেখানে দিয়েছিলাম শর্ট আর্ম ব্যাকস্ল্যাপ। তো এখানে ভাঙছে এখানে শর্ট দিলেও তো আপনার ফ্র্যাকচার কভারই করবে না, ফ্র্যাকচারের নিচে পড়ে যাবে। তাহলে এখানে আপনার কী করতে হবে? এইখান থেকে প্লাস্টার দিতে হবে, শুধু ব্যাকস্ল্যাপই দিই আমি বলছি আবার এইখান থেকে। এটার নাম হলো লং আর্ম ব্যাকস্ল্যাপ। এটার নাম কি? লং আর্ম ব্যাকস্ল্যাপ। আগেরটা ছিল বিলো এলবো টু নাকেল শর্ট আর্ম, আর মিড আর্ম টু নাকেল এটাকে বলা হচ্ছে লং আর্ম ব্যাকস্ল্যাপ। তাহলে একটা সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার যদি ডিসপ্লেস থাকে তাহলে আমরা কি করব? রিডাকশন বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন, দেন লং আর্ম ব্যাকস্ল্যাপ। আপনাকে জিজ্ঞেস করবে লং আর্ম ব্যাকস্ল্যাপ কোথা থেকে কোন পর্যন্ত দেওয়া হয়, তাহলে বলবেন মিড আর্ম টু নাকেল। আগে আপনাদের যেভাবে দেখেছি সেম, প্লাস্টার ভাঁজ করে 12 থেকে 14টা ভাঁজ করে পানিতে ভিজিয়ে তারপর পিছন দিক দিয়ে লাগিয়ে দেবো, এটা না বলে ব্যাকস্ল্যাপ। দেখুন একটা ইন্টারেস্টিং ব্যাপার, কলিসে কিন্তু আমরা 1 সপ্তাহ দিয়েছিলাম ব্যাকস্ল্যাপ, 1 সপ্তাহ পরে ওইটা খুলে আমরা ফুল প্লাস্টার দিয়েছিলাম। কিন্তু সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার বাচ্চাদের হয়, বাচ্চাদের ইউনিয়ন রেট অনেক বেশি, খুবই দ্রুত জোড়া লাগে। এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে কোনো ফুল প্লাস্টার করতে হবে না। সুপ্রাকন্ডালারের ক্ষেত্রে আমরা শুধু ব্যাকস্ল্যাপ যেটা দেই সেটাই 3 সপ্তাহ কন্টিনিউ করব, কোনো ফুল প্লাস্টার দিতে হবে না। ওই 3 সপ্তাহ ব্যাকস্ল্যাপ দিলেই আপনার ইউনিয়ন হয়ে যাবে। তাহলে সুপ্রাকন্ডালার ফ্র্যাকচারের নন অপারেটিভ ম্যানেজমেন্ট কি? যদি ডিসপ্লেস থাকে তাহলে রিডাকশন বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন, রিডাকশন বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন, দেন লং আর্ম ব্যাকস্ল্যাপ ফর 3 উইকস, দেন লং আর্ম ব্যাকস্ল্যাপ ফর 3 উইকস, চিকিৎসা কমপ্লিট। এখন আপনাদের এখানে আরো কিছু কোশ্চেন করবে, যেগুলা আমি আপনাদেরকে বলছি এবং দেখাচ্ছি। দেখেন এগুলো যদিও আপনাদের আন্ডার গ্রাজুয়েটে হয়তো ধরবে না। এই যে আমরা এই মাসেলটার নাম আপনারা জানেন, দিস ইজ ট্রাইসেপস মাসেল। দেখেন আমি হাতটা যত ভাঁজ করছি ট্রাইসেপস তত টট হচ্ছে, এটা শক্ত হচ্ছে। এই জন্য আমরা এটা দেখেন আমার 90 ডিগ্রি, আরও ভাঁজ করলে এটা হলো অ্যাবভ 90 ডিগ্রি। তাহলে সুপ্রাকন্ডালার ফ্র্যাকচারে আমরা যখন ব্যাকস্ল্যাপটা দিই প্লাস্টারটা আমরা রাখি অ্যাবভ 90 ডিগ্রি। কেন? যাতে ট্রাইসেপস মাসেলটা আমার টট থাকে। তাহলে এই যে ভাঙা, এই ভাঙার উপরে এটা একটা স্প্লিন্ট হিসাবে কাজ করবে, মানে ভাঙাটাকে ডিসপ্লেস হতে দিবে না। এই জন্য আমরা সাধারণত কি করি? প্লাস্টারটাকে অ্যাবভ 90 ডিগ্রি ফ্লেকশন করে রাখি। কত ডিগ্রি? অ্যাবভ 90 ডিগ্রি। যদিও এটা আপনাদের জন্য খুব জরুরি না আন্ডার গ্রাজুয়েটে, তারপরে একটু মনে রাখেন
আমরা অ্যাবভ 90 ডিগ্রি ফ্লেকশন করে প্লাস্টার দিই। এখন অ্যাবভ 90 ডিগ্রি ফ্লেকশন করে প্লাস্টার দিলে যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে আপনি নিজের হাতে হাত দিয়ে দেখেন অ্যাবভ 90 ডিগ্রি ফ্লেকশন করে অনেক সময় রেডিয়াল পালস চলে যেতে পারে, ভেসেল কম্প্রেশন হয়ে রেডিয়াল পালস কী হয়ে যেতে পারে, ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে পারে। এই জিনিসটা আপনাদেরকে পরীক্ষা হলে জানতে হবে যে আমাদের সুপ্রাকন্ডেলার ফ্র্যাকচারের রোগীদেরকে রেডিয়াল পালস মাস্ট দেখতে হবে, এটা পরীক্ষা বলতেই হবে। একটা হচ্ছে আপনি প্লাস্টারের আগে দেখবেন এবং প্লাস্টারের পরে দেখবেন। প্লাস্টারের আগেই যদি আপনি দেখেন পালস নাই, তাহলে আপনি বুঝতে হবে এখানে ভাস্কুলার ইনজুরি হয়েছে, মানে ব্রাকিয়াল আর্টারি ইনজুরি হয়ে গেছে। আর আপনি দেখেন প্লাস্টারের আগে পালস আছে, প্লাস্টারের পরে পালস নাই, তাহলে বুঝবেন আপনি যে ফ্লেক্সড করে প্লাস্টার করছেন তাতে পালস ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। এটা আপনাদেরকে পরীক্ষা জানতেই হবে। তাহলে আমরা সুপ্রাকন্ডেলার ফ্র্যাকচারে বিফোর প্লাস্টার রেডিয়াল পালস দেখব, আফটার প্লাস্টার রেডিয়াল পালস দেখব। বিফোর প্লাস্টার যদি ভাঙার পরেই দেখি পালস নাই, তাহলে বুঝবো ব্রাকিয়াল আর্টারি ইনজুরি হয়ে গেছে। আর আগে ছিল কিন্তু প্লাস্টার করার পরে দেখি পালস নাই, তাহলে বুঝবেন আপনি যে ফ্লেক্স করে প্লাস্টার করছেন তখন পালস ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। তাহলে আপনি আগে পালস ছিল, প্লাস্টার করার পরে পালস চলে গেছে, তখন আপনাকে কি করবেন? দেখেন আমার হাড় জোড়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো রোগীর লিম্ব সেভ করা, হাত সেভ করা। আপনি সাথে সাথে প্লাস্টার খুলে দিয়ে হাতকে সোজা করে দিবেন যাতে পালস আবার চলে আসে। এটা পরীক্ষা স্যাররা ধরে। এই জন্য সুপ্রাকন্ডেলার ফ্র্যাকচারে বাচ্চাদের যখন প্লাস্টার করা হয়, সুপ্রাকন্ডেলার ফ্র্যাকচারে যখনই প্লাস্টার করা হবে তখনই আপনাদেরকে পালস দেখতে হবে, এবং পালস যদি না পান তাহলে প্লাস্টার খুলে হাত সোজা করে ফেলতে হবে। তাহলে আমরা আবার আসছি সুপ্রাকন্ডেলার ফ্র্যাকচারের ম্যানেজমেন্ট কীভাবে করব। যেটা বলছিলাম যে এই জন্য সুপ্রাকন্ডেলার ফ্র্যাকচারের রোগীকে আপনি প্লাস্টার করে বাসায় যেতে দিবেন না। এটা আইডিয়াল নিয়ম হলো রোগীকে 24 আওয়ার্স হসপিটালে ভর্তি রাখা। কেন? টু অবজার্ভ দ্য রেডিয়াল পালস। আমার রেডিয়াল পালস দেখার জন্য রোগীকে 24 ঘন্টা হাসপাতালে রাখতে হয়। তাহলে সুপ্রাকন্ডেলার ফ্র্যাকচার আমি সংক্ষেপে বলছি। একজনে বলছে কলিস প্লাস্টারে কি, দেখে আমি একটু কলিসে যাচ্ছি। ফুল প্লাস্টার করা যায় না, ইনিশিয়ালি ফুল প্লাস্টার করা যায়, কিন্তু প্লাস্টার করলেও আপনাকে স্প্লিট করে দিতে হবে, কেটে দিতে হবে মাঝখানে। এটা পরীক্ষা হলে না বলাই ভালো। আপনারা বলবেন প্রথমে ব্যাক স্ল্যাব দেন কলিস প্লাস্টার বা ফুল প্লাস্টার দেবো। যাই হোক, আমি সুপ্রাকন্ডেলার আসছি। আবার বলি সুপ্রাকন্ডেলার ফ্র্যাকচার কোথায় হয়? সুপ্রাকন্ডেলার রিজন অফ দ্য হিউমেরাস। আর কোথায় বডির সুপ্রাকন্ডেলার রিজন আছে? ফিমারেও আছে। তাহলে আপনাকে ভাঙাটার নাম যখন এক্সরে দিবে টোটালি বলতে হবে যে সুপ্রাকন্ডেলার ফ্র্যাকচার অফ দ্য হিউমেরাস। ক্লিনিক্যাল ফিচার কি? পেইন থাকবে, সুইলিং থাকবে, টেন্ডার থাকবে, ডিফর্মিটি থাকবে, হিস্ট্রি অফ ট্রমা থাকবে, এবং এটা বাচ্চাদের হবে। ভাস্কুলার ইনজুরি থাকতে পারে, নার্ভ ইনজুরি থাকতে পারে। কোন ভেসেল ইনজুরি হয়? এখানে থাকেই একটা ভেসেল, ব্রাকিয়াল আর্টারি। কোন নার্ভ ইনজুরি হতে পারে? রেডিয়াল নার্ভ, মিডিয়ান নার্ভ, আলনার নার্ভ। ক্লিয়ার? ট্রিটমেন্ট আপনারা পরীক্ষা হলে কনজারভেটিভ ট্রিটমেন্ট বলবেন ফার্স্টে। যদি ডিসপ্লেস থাকে তাহলে সেম জিনিস, রিডাকশন বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন। তারপরে আমরা কি করব? লং আর্ম ব্যাক স্ল্যাপ, লং আর্ম ব্যাক স্ল্যাপ। কোথা থেকে কোথা পর্যন্ত? মিডিয়াম টু নাকেল। এই যে এটা নাকেল, মিডিয়াম টু নাকেল। কতদিন রাখবো? 3 সপ্তাহ রাখবো, চিকিৎসা শেষ। যদি আনডিসপ্লেস থাকবে তাহলে তার রিডাকশনের প্রয়োজন নেই, সরাসরি লং আর্ম ব্যাক স্ল্যাপ, সরাসরি লং আর্ম ব্যাক স্ল্যাপ 21 ডেজ, মানে 3 উইকস শেষ। এরপর আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলছি যে ভাস্কুলার ইনজুরি যদি থাকে আগে ভেসেল ফিস্ট করবেন না আগে বোন ফিস্ট করবেন? আগে বোন ফিস্ট করতে হবে, তারপরে ভেসেল রিপেয়ার করতে হবে। কেন? কারণ আগে ভেসেল রিপেয়ার করলে বোন যদি আনস্টেবল থাকে ওই ভেসেল রিপেয়ার টিকবে না, সাথে সাথে আবার ছিঁড়ে যাবে। আর কি বলছি? কলিস ফ্র্যাকচার নিয়ে আসলে অবশ্যই রেডিয়াল পালস দেখতে হবে। কয়বার দেখতে হবে? প্লাস্টারের আগে দেখতে হবে এবং প্লাস্টারের পরে দেখতে হবে। প্লাস্টারের আগে যদি দেখি পালস নাই তাহলে বুঝতে হবে ব্রাকিয়াল আর্টারি ইনজুরি হয়েছে। আর প্লাস্টারের পরে যদি দেখি পালস নাই তাহলে বুঝতে হবে প্লাস্টার করার কারণে পালস চলে গেছে। কোন পজিশনে প্লাস্টার করতে হয়? অ্যাবভ 90 ডিগ্রি। কেন?
যাতে ট্রাইসেপস স্প্লিন্ট হিসাবে কাজ করে। এটা আপনাদের জন্য নট নেসেসারি। প্লাস্টার করার পরে যদি দেখি পাল চলে গেছে তাহলে তার সাথে সাথে প্লাস্টার খুলে দিতে হবে। কেন? কারণ যাতে পালস রিপেয়ার করে তার ভাস্কুলারিটি আবার ফেরত আসে। এখন দেখুন সুপ্রাকন্ডালার ফ্র্যাকচারের একটা অংশ আমরা পড়লাম কনজারভেটিভ বা নন অপারেটিভ চিকিৎসা। এখন আসি যে সুপ্রাকন্ডালার আমরা অপারেশন করি বাচ্চাদের ক্ষেত্রে। কি জন্য অপারেশন করি? কারণ এটা যদি 100% ডিফর্মিটি না হয় তাহলে এটার খুব একটা খারাপ কমপ্লিকেশন হয়, সেটাকে কসমেটিক পারপাস পাওয়া যায়। সেটা আমি পরে কমপ্লিকেশন পড়ানোর সময় পড়াবো, হাতটা বাঁকা হয়ে যায়। এই জন্য আপনাকে হয় 100% রিডাকশন করতে হবে, অথবা যদি না পারেন তাহলে আপনাকে অপারেশন করে ফেলতে হবে। তাহলে এবার আসি আমরা কাদের কাদের অপারেশন করব। ইন্ডিকেশন অফ সার্জারি, ইন্ডিকেশন অফ সার্জারি কোলিস ফ্র্যাকচারে কাদের কাদের আমরা অপারেশন করব। ফার্স্ট আমি যেটা বললাম ফেইলিওর অফ রিডাকশন, যাতে প্রপার রিডাকশন করতে পারেন নাই, তাহলে আমরা অপারেশন করে ফেলব। সেকেন্ড, অনেকগুলো ইন্ডিকেশন আছে, আপনাদের যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো বলবো। সেকেন্ড, ওপেন ফ্র্যাকচার, আগে থেকে ভাঙে হাড় বের হয়ে গেছে, তাহলে এটা অপারেশন করে ফেলাটাই হলো ভালো। যেহেতু বের হয়ে গেছে ওটাকে ফিক্সড করে দিব। তাহলে এক নাম্বার ইন্ডিকেশন হলো ফেলিওর অফ রিডাকশন, রিডাকশন করতে পারি নাই। 2 নাম্বার হলো ওপেন ফ্র্যাকচার নিয়ে আসছে। 3 নাম্বার হলো ভাস্কুলার ইনজুরি নিয়ে আসছে। ভাস্কুলার ইনজুরি থাকলেও সেগুলো আমরা অপারেশন করি, বোন ফিক্সড করি, অপারেশন করে সাথে সাথে আমরা ভেসেলটাকে রিপেয়ার করি। এই তিনটে আপনারা জানেন, আরও আছে, এটা ক্লাসিফিকেশনের উপর ভিত্তি করে করা হয় কারে অপারেশন করব না করব। তাহলে এক নম্বর হলো ফেলিওর অফ রিডাকশন, আমি রিডাকশন করতে পারি নাই। সেকেন্ড, ফার্স্ট হলো ফেলিওর অফ রিডাকশন, রিডাকশন করতে পারিনি। সেকেন্ড হলো ওপেন ফ্র্যাকচার, ভাঙাটাই ওপেন ছিল, অপারেশন করে ফেলবো। থার্ড হলো ভাস্কুলার ইনজুরি নিয়ে আসলে আমরা অপারেশন করে ফেলবো। এই তিনটে আপনাদের জন্য ইম্পর্টেন্ট। কি অপারেশন করি? অপারেশন খুব সহজ, আপনারা যেটা বলবেন ওপেন করে মানে কেটে তারপরে আমরা রিডাকশনটা করি, হাত দিয়ে হাড় দুটা ধরে তারপরে রিডাকশন করি বা যন্ত্রপাতি দিয়ে ধরে করি। ওপেন রিডাকশন অ্যান্ড ফিক্সেশন, ওপেন করে রিডাকশন করি। এখন ওপেন করে যখন রিডাকশন করবেন, এখন আমরা ওপেন না করেও করি, সিয়াম দ্বারা ক্লোজ করে তারপরে আমরা ফিক্সড করে দেই। যদিও আপনারা পরীক্ষা হলে এত ডিপলি যাবে না, আপনারা বলবেন ওপেন রিডাকশন অ্যান্ড ফিক্সেশন, ওপেন রিডাকশন অ্যান্ড ফিক্সেশন। কারণ ওপেন করে যখন রিডাকশন করবেন তখন আর প্লাস্টার দিয়ে ওটাকে রাখতে পারবেন না, তখন আপনাকে ওটা ফিক্সড করে দিতে হবে। কি দ্বারা ফিক্সড করতে হবে? এক ধরনের চিকন চিকন রড আছে, সেগুলো দিয়ে আমি ছবিটা দেখাবো। সেগুলোর নাম হলো কে ওয়্যার, কে ওয়্যার। এই যে দেখুন আপনার একটা সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, এই যে দেখুন সুন্দর করে দেখেন, এই ভাঙাটাকে মিলানো হয়েছে, তারপরে দুই সাইড থেকে চিকুন চিকুন রড দিয়ে এটাকে সুন্দর করে রিক্সার স্পোকের মতো চিকুন চিকুন রড দিয়ে আটকায় দেওয়া হয়েছে, যাতে এই ভাঙাটা আর সরতে না পারে। এটাকে বলা হয় অপারেশন। তাহলে অপারেশনটার নাম কি? ওপেন রিডাকশন অ্যান্ড ফিক্সেশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন আপনারা বলতে পারেন, যদি এটা আমরা বাইরে থেকে দিই। উইথ কে ওয়্যার, কি দ্বারা করি আমরা? কে ওয়্যার দ্বারা করি। তাহলে ওপেন রিডাকশন অ্যান্ড ফিক্সেশন উইথ, বা ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ কে ওয়্যার। এই যে দেখুন কে ওয়্যার কীভাবে লাগাইছে। এই ভাঙা কিন্তু এখন আর ছুটা যাও, এই ভাঙাটা এখানে ছিল, যদিও আমার ভাঙার এক্সট্রাটা এখন আজকে নেই, এখানে ভাঙাটা ছিল। তাহলে কি করব আমরা? ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ কে ওয়্যার। এই যে চিকুন চিকুন রডগুলো দেখছেন, এগুলোর নাম হলো কে ওয়্যার। তাহলে কোলিস সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার আবার ডিটেলস আমি একটু সংক্ষেপে বলছি। বাচ্চাদের হবে, হিস্ট্রি অফ ট্রমা থাকবে, পেইন থাকবে, সুইলিং থাকবে, টেন্ডার থাকবে, ডিফর্মিটি থাকবে। ভাস্কুলার ইনজুরি থাকতে পারে, নার্ভ ইনজুরি থাকতে পারে। কোন ভেসেল ইনজুরি হয়? ব্র্যাকিয়াল আর্টারি। কোন নার্ভ ইনজুরি হয়? রেডিয়াল, মিডিয়ান, আলনার, সব নার্ভ ইনজুরি হতে পারে যে কোনোটা। কী করবো? এক্স রে করবো, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, ল্যাটারাল বি। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এক্স রে দ্বারা আমরা ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট দেবো, ল্যাটারাল এক্স রে দ্বারা আমরা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডিসপ্লেসমেন্ট দেবো। চিকিৎসা কী দেবো? প্রথমে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট। কী করবো? যদি ডিসপ্লেস থাকে, ইফ ডিসপ্লেস, দেন রিডাকশন বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন, দেন লং আর্ম ব্যাক স্ল্যাপ। কী করবো আমরা? লং আর্ম
ব্যাক স্ল্যাব দিব। কত দিনের জন্য? 3 সপ্তাহ। যদি আনডিসপ্লেস থাকে তাহলে সরাসরি লং আর্ম ব্যাক স্ল্যাব দিয়ে দিব 3 সপ্তাহের জন্য। আপনাকে দুইটা জিনিস জানতে হবে, আমি বলছি প্লাস্টার করার আগেও রেডিয়াল পালস দেখতে হবে, পরেও দেখতে হবে। যদি আগে না পাই সেটা হবে ব্রাকিয়াল আর্টারি ইনজুরি, আর যদি পরে না পাই তাহলে আপনার প্লাস্টারের জন্য পালস দিতে পার হয়ে গেছে, সাথে সাথে প্লাস্টার খুলে দিতে হবে। এটা গেল আমাদের কনজারভেটিভ ম্যানেজমেন্ট। এবং আমি আগেই বলছি যে সুপ্রাকন্ডালে আমরা অপারেশনও করি, কেন করি সেটা পরে বলছি। অপারেশনের ইন্ডিকেশন কি আপনাদের বলছি, আর অনেকগুলো আছে, 3টে আপনারা জানতে হবে। নাম্বার 1, ফেলিওর অফ রিডাকশন, আপনি রিডাকশন করতে পারেন না, টানাটানি করে এটা ফেল করছেন। নাম্বার 2, ওপেন ফ্র্যাকচার। নাম্বার 3, ভাস্কুলার ইঞ্জুরি নিয়ে আসছে। এই 3 ক্ষেত্রে আমরা অপারেশন বলবো। অপারেশন কি করি? ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ কে ওয়ার। কি দ্বারা ফিক্সড করি? আমরা কে ওয়ার দ্বারা ফিক্সড করি। এবার আসি আমরা সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার। যে কোনো ফ্র্যাকচারের আপনারা কমপ্লিকেশন দেখবেন বইতে ভাগ করা আছে, কিছু আর্লি কমপ্লিকেশন, কিছু লেট কমপ্লিকেশন, কিছু সিস্টেমিক কমপ্লিকেশন, কিছু লোকাল কমপ্লিকেশন। আপনারা বই থেকে পড়ে নেবেন। আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কমপ্লিকেশনের কথা আপনাদেরকে বলে দিচ্ছি। জাস্ট দেখেন, একটা ইঞ্জুরি হলে সাথে সাথে কি ইঞ্জুরি হতে পারে? এখানে ভেঙে গেছে, তাহলে ফার্স্টে আপনার কী হতে পারে? মাসেল ইঞ্জুরি হতে পারে, স্কিন ইঞ্জুরি হতে পারে, ব্রাকিয়াল আর্টারি ইঞ্জুরি হতে পারে, নার্ভ ইঞ্জুরি হতে পারে। এগুলো সবই আপনার ইমিডিয়েট সাথে সাথে হতে পারে। তাহলে স্কিন ইঞ্জুরি, মাসেল ইঞ্জুরি, ব্যাসেল ইঞ্জুরি, নার্ভ ইঞ্জুরি। একটু লেটে কী হতে পারে? এটা জোড়া না লাগলে হবে নন ইউনিয়ন, বাঁকা হয়ে জোড়া লাগলে সেটা হবে ম্যাল ইউনিয়ন, দেরি করে জোড়া লাগলে সেটাকে বলবে ডিলেড ইউনিয়ন। যে কোনো ফ্র্যাকচারে কিন্তু এই কমপ্লিকেশনগুলো হয়। তারপরে লেট কি হইতে পারে? লেট হইতে পারে আমি যেটাকে আপনাদের বলছি সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার যদি আপনি 100% রিডাকশন করতে না পারেন তাহলে আপনার একটা খুব গ্রেভ ডিফর্মিটি হয়, যেটা কসমেটিক ডিফর্মিটি বলি আমরা। সেটা হচ্ছে হাতটা বাঁকা হয়ে যায় এরকমভাবে। আমি আসলে দেখাতে পাচ্ছি না কারণ আমার হাত তো ভালো। এইভাবে একটা বাঁকা হয়ে যায়, এটাকে বলা হয় আপনার গান স্ট্রোক ডিফর্মিটি, মানে এরকমভাবে বাঁকা হয়ে যায়। এটার নাম হলো গান স্ট্রোক ডিফর্মিটি বা কিউবিটাস ভ্যারাস ডিফর্মিটি বলা হয়। এটা একটা কসমেটিক প্রবলেম এবং 100% সুপ্রাকন্ডালার রিডাকশন যদি করতে না পারেন তাহলে এই ডিফর্মিটিটা হয়ে যাবে। আমি আবারও বলছি, এই টার্মটা আপনাদের পরীক্ষা ধরবে। অন্যান্য যে কমপ্লিকেশন এটা কমন, আপনারা বলে ফেলবেন, কিন্তু এই যে গান স্ট্রোক ডিফর্মিটি অথবা এটার আরেকটা নাম হলো কিউবিটাস ভ্যারাস ডিফর্মিটি, পরীক্ষা হলে যখন আপনাকে সুপ্রাকন্ডালার কমপ্লিকেশন জিজ্ঞাসা করা হবে এইটা বলার আগ পর্যন্ত আপনি পার পাবেন না। গান স্ট্রোক বা কিউবিটাস ভ্যারাস ডিফর্মিটি। আমি আশা করি আপনারা ফ্র্যাকচার দুটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। আমি সংক্ষেপে 5 মিনিটে আবার পুরো লেকচারটা রিভিউ করে শেষ করে দেব। প্রথমে আপনাদের পড়াইছিলাম আমি কলিস ফ্র্যাকচার। কলিস ফ্র্যাকচার কাদের হয়? ওল্ড এজে হয়, অস্টিওপোরোসিসের জন্য হয়, ফিমেলদের বেশি হয়, কারণ অস্টিওপোরোসিস ফিমেলদেরই সবচেয়ে কম, মেলেও হইতে পারে। ক্লিনিকের ফিচার কি? পেইন থাকবে, সুইলিং থাকবে, টেন্ডার থাকবে, ডিফর্মিটি থাকবে। ডিফর্মিটির একটা নাম আছে টিপিক্যাল ডিনার ফগ ডিফর্মিটি। ইনভেস্টিগেশন কি করবেন? জাস্ট একটা সিম্পল এক্সরে করবেন রিচ জয়েন্টের, দুইটা ভিউ করবেন, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল ভিউ। চিকিৎসা কি দিবেন? কলিসে আমি বলছি কখনো অপারেশন বলবেন না, অনলি কনজারভেটিভ। প্রথমে কি করবে? প্রথম সপ্তাহে আমরা দেখব শর্ট আর্ম ব্যাক স্ল্যাপ, শর্ট আর্ম বিলো এলবো টু নাকেল। এটা ধরবে, কেন নাকেলের উপর দিই না, তাহলে হাত স্টিফ হয়ে যাবে। বিলো এলবো টু নাকেল ফর 7 days। এটা খুলে 7 দিন পরে আমরা দেবো ফুল প্লাস্টার। এটার আরেকটা নাম হলো কলিস প্লাস্টার, এটাও সেম, বিলো এলবো টু নাকেল। তাহলে প্রথম 7 দিন ব্যাক স্ল্যাপ, পরের 5 সপ্তাহ হলো ফুল প্লাস্টার। তাহলে টোটাল কলিসের চিকিৎসা হলো 6 সপ্তাহ। কলিস শেষ। এবার আসি আমরা সুপ্রাকন্ডালার। কাদের হয়? বাচ্চাদের হয়। সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার অফ হিউমেরাস। ক্লিনিক্যাল ফিচার সেম বলবেন, সাথে দুইটা বেশি বলবেন, একটা ভাস্কুলার ইঞ্জুরি হতে পারে, নার্ভ ইঞ্জুরি হতে পারে। চিকিৎসা কি? যদি ডিসপ্লেস থাকে তাহলে রিডাকশন বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন। তারপরে আমরা আগে দিয়েছিলাম কলিসের শর্ট আর্ম ব্যাক স্ল্যাপ, এখানে দেবো লং আর্ম ব্যাক স্ল্যাপ। এখানে কোনো ফুল প্লাস্টার দিতে হয় না, ওই ব্যাক স্ল্যাপটাই আমরা 21 দিন রাখবো, তাহলে ট্রিটমেন্ট কমপ্লিট।
এখানে আপনাকে খুব ইম্পর্ট্যান্ট মনে রাখতে হবে, প্লাস্টার দেওয়ার আগে এবং পরে আপনাকে ভাস্কুলার স্ট্যাটাস দেখতে হবে, আপনাকে রেডিয়াল পালস অবজারভেশন করতে হবে। আর যদি আমরা রিডাকশন করতে না পারি, ওপেন ফ্র্যাকচার থাকে, ভাস্কুলার ইনজুরি থাকে, তাহলে আমরা অপারেশন করে দেবো। অপারেশন নাম কি? ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন বাই কে ওয়ার। আমি আশা করি এই ফ্র্যাকচার দুটি আপনাদের খুবই ইম্পর্টেন্ট। আমি আগামী লেকচার শুরু করার আগে আবার এটা রিভিউ করব। কলিস এবং সুপ্রাকন্ডেলার এই দুটো ফ্র্যাকচার না পড়ে পরীক্ষায় পাশ করা যাবে না, এটা আন্ডার গ্রাজুয়েট হোক অথবা পোস্ট গ্রাজুয়েট হোক। আমি আশা করি আমার লেকচার থেকে আপনারা হয়তো কিছু একটা শিখতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।